জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। যারা নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকম ভাবে পারবে বাধা দেবে। সবাই মিলে এই বাধা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৭ দল ও হেফাজতের সঙ্গে বৈঠক শেষে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে ব্রিফিংয়ে বিভিন্ন দল ও হেফাজতের নেতারা ডক্টর ইউনূসের সঙ্গে তাদের আলোচনা তুলে ধরেন। মঙ্গলবার বিকেল ৫টা থেকে শুরু হয় বৈঠকে যোগ দেয় এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, গণফ্রন্ট, এলডিপি সহ ৭টি রাজনৈতিক দল ও এক সংগঠন। প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে নিজেদের মতামত তুলে ধরে দলগুলো। ৩১টি দল ছিলাম ঐক্যমত্য কমিশনের ওই বৈঠকগুলোতে। সেখানে ২৬টি দল তারা পিআরের পক্ষে মত দিয়েছে। তারা কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনার শুরুতে আমাদের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে পিআর পদ্ধতি কেউ দাবি করেন নাই। এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে তার সরকার বদ্ধপরিকর এবং তারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চান। নির্বাচনকালীন সরকার আমাদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ কিভাবে করা যায়। আমরা বলেছি আওয়ামী ফ্যাসিবাদী সরকারের যারা দোষর, সন্ত্রাসী, ক্রিমিনাল, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুন। সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমন্বিত কমিটি করার কথা বলেছি, যাতে স্থানীয়ভাবে আসন কেন্দ্রিক যতগুলো ঝামেলা হয় যাতে সেখানে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকে। যে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয়েছে তার আইনগত দুঃখ প্রকাশ করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেছেন। আওয়ামী লীগ যে অপরাধ করেছে ঠিক একই ধরনের অপরাধ করেছে জাতীয় পার্টি এবং ১৪ দল। সুতরাং আওয়ামী লীগকে আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি মানে ২০২৬-এর ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। ভারত থেকে গুজব ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পূর্ব সমাবেশে কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ হামলা চালালে তাদের হাত পা ভেঙে দেওয়ার কথা বলেন মির্জা ফখরুল। নেতাকর্মীদের স্লোগানের রাজনীতি না করে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শেষে উত্তরা ১৫ নম্বর সেক্টরের খাল পরিষ্কার করে সপ্তাহব্যাপী খাল পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করছে, তাই না? ওইখানে আওয়ামী লীগকে বড় উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে ঐক্য, সে ঐক্য নিয়ে আমরা জয় করব। ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আর সেই ষড়যন্ত্রের পেছনে অদৃশ্য শত্রুর অস্তিত্ব নিয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, গেল ১৭ বছরে দেশে খাল কেটে আওয়ামী লীগ নামে একটি কুমির আনা হয়েছিল। তবে বিএনপি ক্ষমতায় গেলে খাল কেটে কুমির নয়, বরং স্বচ্ছ পানিতে প্রবাহ আনবে বলে দাবি করেন গয়েশ্বর। জনগণের চাওয়া পাওয়া পূরণে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে দেশবাসীর কাছে অনুরোধ করেন তিনি। আপনাদের যে ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায় কিন্তু চোখে দেখা যায় না, কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সহজ। যে
চক্ষুকে দেখা যায় না তাকে মোকাবেলা করা কঠিন। সেই কারণে সজাগ থাকবে। পতিত সরকারের আমলে ব্যাংকগুলোকে লুট করে খালি করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় এই অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে দিয়ে যেভাবে ইচ্ছে সেভাবেই বাংলাদেশকে চালানো যাবে বলেই তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। তিনি বলেন, হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি। জানান, বিএনপি নির্যাতন নিপীড়নে বিশ্বাসী নয়। যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছে তাদের বিচার এদেশের মানুষ দেখতে চায়। তিনি আরও বলেন, পতিত সরকারের আমলে ব্যাংক লুটেরা শেখ হাসিনাকে দিয়ে আবার নতুন ষড়যন্ত্রে মেতেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই আগস্টের গণহত্যা হয় বলে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জবানবন্দিতে সাবেক পুলিশ প্রধান বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আন্দোলন চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী সমন্বয়কদের আটক করে মানসিক নির্যাতন করা হয়, যার মূল দায়িত্ব ছিল ডিজিএফআই ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের। 2018 সালের নির্বাচনে দিনের ভোট রাতে করার মাস্টারমাইন্ড ছিলেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, এমন তথ্যও দেন জবানবন্দিতে। সাক্ষ্যদানকালে জুলাই আগস্টের গণহত্যার দায় স্বীকার করে আন্দোলনে আহত নিহতদের পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা চান রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বাংলাদেশে গুম, খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে। তিনি আইজিপি হিসাবে দায়িত্ব পালনের আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময়ে র্যাবের ভিতরে কী ধরনের কর্মকাণ্ড হতো সেই ব্যাপারে তিনি সাক্ষী দিয়েছেন। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন, তারিক আহমদ সিদ্দিকী কিভাবে বাংলাদেশের এই মানবতা বিরোধী অপরাধ গত 15 বছরে যা কিছু হয়েছে তার সাথে কিভাবে সম্পৃক্ত, স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন, কিভাবে সেই নির্দেশ নিচের দিকে ক্যারি আউট করা হতো। এই যে সামগ্রিক বিষয়, একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার, সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। জুলাই আগস্টের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে এসে আইন উপদেষ্টা বলেন, সংস্কার শেষে দ্বিতীয় ট্রাইব্যুনালের মূল ভবনে জুলাই আগস্টের বিচার কার্যক্রম দ্রুতই শুরু হবে। প্রয়োজনে তৃতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে। মঙ্গলবার আইন উপদেষ্টার সাথে ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। উপদেষ্টাদের সংস্কার কাজ ঘুরে দেখান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না, আপনি গৃহায়ণ পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তো আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন 3 সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। জুলাই গণ অভ্যুত্থানকালে যে আমাদের 1000-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে পার্মানেন্টলি পঙ্গু করা হয়েছে, এই ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের বিচার অপরিহার্য, অনিবার্য। সেই বিচার করার লক্ষ্যে প্রথম থেকে আমরা অবিচল আছি। বিচারের যে গতি আছে সেটা আমরা যথেষ্ট সন্তুষ্ট আছি। আরপিও অধ্যাদেশ 2025 চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত 11 আগস্ট নির্বাচন কমিশনের 9ম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরপিওতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করার কথা জানায়। একই সাথে ইভিএম সংক্রান্ত যাবতীয় বিধি বিলুপ্ত করা হয়েছে বলেও জানানো হয়।
কোনো আসনে একক প্রার্থী থাকলে শুধু সেখানেই না ভোটের বিধান থাকবে বলেও জানিয়েছেন কমিশন। সব মিলিয়ে ইসি অবস্থা বুঝে নির্বাচনে ফলাফল স্থগিতের ক্ষমতাও রাখতে যাচ্ছে এবার। এছাড়াও সমভোট হলে লটারির প্রথা বিলোপ করে পুনঃভোট সহ একগুচ্ছ সংশোধনী এনে আরপিও খসড়া চূড়ান্ত করা হবে। ডাকসু নির্বাচন বানচালের জন্য পরিকল্পিতভাবে মব করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ঢাবি ছাত্রদল। আর দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি থেকে বের হতে ছাত্রদলকে আহ্বান জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। মঙ্গলবার সকালে রাজু ভাস্কর্য থেকে নারী নিপীড়নের বিরুদ্ধে ছাত্রদলের মিছিল শুরু হয়, ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে শেষ হয়। দেশের বিভিন্ন ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হুমকি ও সাইবার আক্রমণের অভিযোগে বিক্ষোভ মিছিল। পরবর্তী অবস্থান কর্মসূচিতে ছাত্রদল নেতারা বলেন, কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কথায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলবে না। ডাকসু ও জাতীয় নির্বাচন যারা বানচাল করতে চাইবে তাদের লাল কার্ড দেখানো হবে। বাম জোটের নেত্রীকে গণধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থীকে গ্রেপ্তার ও একাডেমি ব্যবস্থা নেয়ার দাবি জানায় ছাত্রদল। এদিকে ডাকসুকে সামনে রেখে ব্যবসা শিক্ষা অনুষদে প্রচার চালায় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। যে কোনো মূল্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন সাদিক কায়েম। জাতীয় নির্বাচনকে যারা বিলম্বিত করবে, ডাকসু নির্বাচনকে যারা বিলম্বিত করতে চাইবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে লাল কার্ড দেখাবে। দুষ্কৃতিকারী এবং কালপিট যারা আছে 9 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে কিন্তু রায় দিবে। আপনারা কি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ভিন্ন পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। যারা এই ধরনের দায় দেওয়ার রাজনীতি করছে, আমরা অনুরোধ করবো আপনারা এই দায় দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসেন, একটা সুস্থতার রাজনীতি বিনির্মাণ করেন, যেটা আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি। ডাকসুর বিষয়ে উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ। এ নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে আপিল বিভাগে। মঙ্গলবার দুপুরে ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির জানান, উচ্চ আদালতে আসার আগে বিশ্ববিদ্যালয়ের কিছু নিয়ম আছে, কিন্তু সেসব না করে সরাসরি উচ্চ আদালতে চলে আসার বিষয়টিও আজ বিশ্লেষণ করা হবে। অতীতের দেয়া যে স্টে আদেশ আছে চেম্বার কোর্টের, স্টে আদেশ বহাল থাকবে। আর আগামীকালকে সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার পর পূর্ণাঙ্গভাবে ডাকসু নির্বাচন সংক্রান্ত আলোচনা চিফ জাস্টিসের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে। আমি মনে করি না নির্বাচন প্রক্রিয়া শেষ পর্যন্ত বাধাগ্রস্ত হবে, এটা আমি মনে করি না, কারণ আমি মনে করি নির্বাচনের প্রস্তুতি শেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় 95 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 800 থেকে 1000 জনকে আসামি করে মামলা হয়েছে। এছাড়া জরুরি সিন্ডিকেট সভায় আজ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস ও পরীক্ষা চলবে বলে সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে আহত শিক্ষার্থীদের সমস্ত চিকিৎসার দায়ভার বহন করা মডেল থানা স্থাপন, 10টি হল নির্মাণ ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে 50 শয্যায় রূপান্তর সহ 2টি অ্যাম্বুলেন্স ক্রয়ে সরকারের কাছে প্রস্তাব দেয়া হবে। বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রাখার বিষয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয় সিন্ডিকেট সভায়। সংঘর্ষের ঘটনার তদন্তে 7 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। এর আগে বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো। শিক্ষার্থী ও গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় এখনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিন বাড়ানো হয়েছে 144 ধারার মেয়াদ। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে একটি মডেল থানা স্থাপন, রেলগেটে নিরাপত্তা চৌকি স্থাপন এবং বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। 5. যেসব ভবন এবং কটেজে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বসবাস করে সেসব ভবন কিংবা কটেজের মালিকদের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের ঘর ভাড়া সহ অন্যান্য সমস্যাজনিত অসন্তোষ নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। 6. বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে আধুনিকায়নের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে 2টি অ্যাম্বুলেন্স ক্রয় এবং 50 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে রূপান্তরের জন্য ডিপিপি প্রণয়ন করে সরকারের নিকট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম। মঙ্গলবার বিকেল 4টায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এ সময় নতুন তফসিল অনুযায়ী মনোনয়ন ফর্ম উত্তোলনের ও দাখিলের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে বলে জানানো হয়। নতুন তফসিল অনুযায়ী 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম উত্তোলন করতে পারবে। রাকসু নির্বাচন কমিশনার প্রফেসর মোস্তফা কামাল আকন্দ বলেন, নির্বাচনের তারিখ 25 সেপ্টেম্বর ঠিক রেখে তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে। তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে 6 বার এবং নির্বাচনের তারিখ পেছানো হয়েছে 2 বার। এখন পর্যন্ত বিভিন্ন পদে 419 জন, রাকসুতে 343 জন, সিনেটে 76 জন মনোনয়ন ফর্ম উত্তোলন করেছে। 2024-25 সেশনের শিক্ষার্থীবৃন্দ তাদের সামনে রাকসু নির্বাচনটি এসে গেছে 25 তারিখ। সেই শিক্ষার্থীরা ক্লাস শুরু করেছে 17ই আগস্ট। তাদের একটি দাবি ছিল এবং এটি বলা চলে ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি এবং বলা চলে যে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্যই কিন্তু আমাদের রাকসুর এই পুনর্বিন্যস্ত তফসিল আপনাদের সামনে আমরা ঘোষণা করছি। সিদ্ধান্ত বাস্তবায়ন ও সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ নিশ্চিত করার সুবিধার্থে নির্বাচনী তফসিল নিম্নোক্তভাবে পুনর্বিন্যাস করা হলো। সেটা হলো মনোনয়নপত্র বিতরণ 3/9/2025 তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। মনোনয়নপত্র দাখিল 4/9/2025 এবং 7/9/2025 বৃহস্পতিবার ও রবিবার সকাল 9টা থেকে বিকেল 5টা। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচল অবস্থা চলছে শিগগিরই সেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচল অবস্থা চলছে তা দুঃখজনক। এ নিয়ে মন্ত্রণালয় উদ্বিগ্ন। তবে আলোচনা করেই এই সমস্যা সমাধান করা সম্ভব। শিগগিরই এসব ঘটনার সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি। শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে শিক্ষা ব্যাহত হচ্ছে। এই ধরনের পরিস্থিতি কারোই কাম্য নয়। তবে সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান হবে। চলমান সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধান করা এবং এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান উপদেষ্টা। এই ধরনের একটা পরিস্থিতি কারোর কাম্য না। সেটা শিক্ষকরাও চান না, ছাত্ররাও চান না, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারাও এটা চান না। তবে সে কারণেই আমাদের দিক থেকে এটা আহ্বান যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই সমাধানগুলো করে ফেলা এবং সেখানে যে বিভিন্ন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারাও সহযোগিতার হাত বাড়াচ্ছেন। কোনো ক্ষেত্রে প্রয়োজন যেটা লোকাল কমিউনিটি তারাও সেখানে এগিয়ে এসছেন। তো আমার মনে হয় সমাধান খুব দ্রুত এটা হবে। নীলফামারীর উত্তরা এপিজেডে শ্রমিকদের সাথে পুলিশ সেনাবাহিনীর সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন শতাধিক। জানা যায়, ইপিজেডটির এভারগ্রিন কোম্পানির শ্রমিকরা বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে ইপিজেডের মূল গেটে অবস্থান নেয় শ্রমিকরা। এ সময় অন্য কোম্পানির শ্রমিকদের কাজে যোগদানে বাধা দেয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সংঘর্ষে জড়ায় শ্রমিকরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিব নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাবিব ইকু পলিথিন কোম্পানিতে চাকরি করতেন। রাতের ডিউটি শেষে সকালে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয় সে। শ্রমিক নিহতের ঘটনায় অসন্তোষ আরও বেড়ে যায়। উভয় পক্ষে সংঘর্ষ হয়। এখানে সংঘর্ষ হওয়ার পরেই আমাদেরকে সেনাবাহিনী গুলি করে। এবার কিনে 5 বছর 10 বছর চাকরি করার পরও ওই লোককে বাইর করে দিয়ে 5,000 টাকা দেয়, আর অন্যান্য কোম্পানি 2-2.5 লাখ টাকা করে দেয়। এবার কিন্তু 5,000-6,000 করে দিয়ে বাইর করে দেয়। তাহলে 10 বছর কাজ করলো, তাদের কি বিনিময়? কক্সবাজারের বাঁকখালী নদী তীরবর্তী এলাকায় দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। তবে অভিযান শুরুতে স্থানীয়দের ছোঁড়া একটি ইটের টুকরোর আঘাতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল 10টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর কস্তুরাঘাট এলাকায় শুরু হয় অভিযান। এ সময় স্থানীয় প্রভাবশালী আতিকুল ইসলামের দখলে থাকা জমিতে উচ্ছেদ অভিযান চালাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে তার দলের লোকজন। এ সময় আহত হন পুলিশ সদস্য। আটক করা হয় 3 জনকে। পরে আতিকুল ইসলামের দখলে থাকা 50 থেকে 60 একর জায়গার বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। এছাড়া নদী তীরে অভিযান চালাতে গেলে বাধা দেয় স্থানীয়রাও। তাদের দাবি, সরকারি নিয়ম মেনে ও খাজনা দিয়ে ক্রয়কৃত জায়গায় বসবাস করছেন তারা। অভিযানকে কেন্দ্র করে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার দিনভর অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত। ওনার লোকজন কিছু ধাক্কাধাক্কিও করেছে আমাদেরকে। তো সব মিলে আমরা শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমাদের বিআইডব্লিউটি এর সমস্ত কর্মকর্তাগণ একেবারেই নির্ভীক ছিল। এখানে দেখা যাচ্ছে যে কিছু পাথর, তারপরে এই সমস্ত উনি অনেক বৃক্ষরোপণ করেছেন। বাট এইখানে অ্যাকচুয়ালি আমরা এই বৃক্ষ দিয়ে একটা ঢাল তৈরি করার চেষ্টা করছেন। গাজীপুরে অভিযানের সময় দখলদারদের তোপের মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের উপর হামলা চালানো হয়। এতে আহত হন 2 জন। মঙ্গলবার বেলা 11টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আশফাকুল হকের নেতৃত্বে 1 নম্বর সিএনবি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সড়কের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় দখলদারদের তোপের মুখে পড়েন অভিযানের কর্মকর্তারা। বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের উপর হামলা চালানো হয়। এতে আহত হন অভিযানে অংশ নেয়া 2 জন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি অটোরিকশা চলাচল নিয়ে বিরোধের জেরে 4 গ্রামবাসীর সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক। মঙ্গলবার দুপুরে উপজেলার দিঘলবাক ইউনিয়নের রাধাপুর সড়কে এ সংঘর্ষ ঘটে। নিহতের নাম সাব্বির হোসেন। তিনি রাধাপুর গ্রামের আব্দুর রৌফের ছেলে। পুলিশ জানায়, সিএনজি চলাচলের রুট ও পূর্ব বিরোধের জের ধরে সোমবার রাতে 2 পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে মাইকিং করে রাধাপুর ও দিঘলবাক গ্রাম ও কাকুরা ও করিমপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ঘণ্টাব্যাপী সংঘর্ষে নিহত হয় সাব্বির হোসেন। আহত হয় উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রাফি মোহাম্মদ ছড়াকে অপহরণ চেষ্টা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাতে 7 জনের নাম উল্লেখ করে থানায় মামলার এজাহার জমা দিয়েছে আশুগঞ্জ উপজেলা প্রশাসন। জানা গেছে, ভৈরব অংশের ইজারাদার তারেকের বিরুদ্ধে সীমানা লঙ্ঘন করে আশুগঞ্জ অংশ থেকে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ইউএনও 5টি ড্রেজার ও 5টি বাল্কহেড জব্দসহ বালু উত্তোলনে জড়িত 2 জনকে 1 বছরের কারাদণ্ড দেয়। এরপর ইজারাদার তারেক ও তার সহযোগীরা ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে ইউএনএ সহ অন্যদের বহনকারী ড্রেজারটি জব্দ করে জোর করে ভৈরবের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। নেত্রকোনা ও পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে নেত্রকোনার দুর্গাপুর শ্যামগঞ্জ সড়কে বাস চাপায় 1 নারীর মৃত্যু হয়। জেলার পূর্বধলা চৌরাস্তার ইলাসপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে পূর্বধলা চৌরাস্তা থেকে রাজারবাজারে যাওয়ার সময় দুর্গাপুরে বাস অজ্ঞাত নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে। এছাড়াও ঘাতক বাসটিকে জব্দ করা হয়। তবে পলাতক বাসটির চালক ও হেলপারকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে পাবনার ফরিদপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মা মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা।
সকালে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ জানায়, সকালে চাটমোহর বাঘাবাড়ি আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলে যাওয়ার সময় পথিমধ্যে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা ও মেয়ে নিহত হয়। বরগুনায় জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় 12 আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের। মঙ্গলবার দুপুরে এ আদেশ দেয় বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এর আগে 30 এপ্রিল 158 জনকে আসামি করে আদালতে মামলা করেন জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক এস.এম. নজরুল ইসলামের ছেলে এস.এম. নইমুল ইসলাম। ওই মামলায় 12 জন আইনজীবী হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন। হাইকোর্টের নির্দেশে আদালতে হাজির হলে 12 জন আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান। বিষয়টি নিশ্চিত করেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি মোহাম্মদ নুরুল আমিন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে 18 দালালকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা কৌশলে বাইরের ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। এতে রোগীরা প্রতারিত ও আর্থিক ক্ষতির মুখে পড়েন। বিষয়টি আমলে নিয়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তঃবিভাগ সহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় 5 নারী সহ 18 দালালকে আটক করে র্যাব। আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন একাধিকবার আটক হয়ে জেল হাজতে গেলেও ছাড়া পেয়ে আবারও একই কাজ করেন। এখানে যে দালাল চক্রগুলো গড়ে উঠেছে, তারা এই রোগীদেরকে বিভিন্নভাবে হয়রানি করে তারা বিভিন্ন ক্লিনিকগুলোতে অনেক টাকা খরচ করে তাদের স্বাস্থ্যসেবা সেখান থেকে দেয় এবং এখানে তাদের লোকজন দিয়ে এমনভাবে অকুপাইড করে রাখে যাতে করে তারা ওখানে না যেতে পারে, এরকম একটা ব্যাপার। তো আমরা আমাদের গোয়েন্দা রিপোর্ট দিয়ে আমরা সবাইকে সার্ভিলেন্সে রাখছি এবং আমরা নিয়মিতভাবে অভিযানটি পরিচালনা করব। যশোর শহরে অভিযান চালিয়ে 4 পিস স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। পরে রাজারহাট বাসস্ট্যান্ড থেকে অমিত বিশ্বাস নামে একজনকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেট থেকে উদ্ধার করা হয় 4টি স্বর্ণের বার। তিনি ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর হয়ে সাতক্ষীরা যাচ্ছিলেন। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 70 লাখ টাকার বেশি। এ ঘটনায় আটককৃত অমিত বিশ্বাসকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রথমবার রেডিওলজিতে দেশীয়ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এটি যৌথভাবে তৈরি করেছে বুয়েট ও বিএমইউ। প্রকল্পের অংশ হিসেবে 3টি উন্নত এআই সিস্টেম চালু করেছে তারা। এই উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্য খাতে এক যুগান্তকারী পদক্ষেপ বলে জানিয়েছেন তারা। এআই চালিত হওয়ায় রোগ নির্ণয়ের সময় কমবে, নির্ভুলতা বাড়াতে এবং দেশের লক্ষ লক্ষ রোগীকে সময় মতো সেবা দিতে পারবে বলে জানিয়েছেন বক্তারা। এই প্রকল্প বিশ্বব্যাংকের সহায়তায় এবং বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের অধীনে সম্পন্ন হয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল এর ইলেকট্রনিক্স পণ্যের চেইন শপ ভীষণ এম্পোরিয়ামের ড্রিম হোম ক্যাম্পেইনের সিজন 2 শুরু হয়েছে। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। ক্যাম্পেইনে পুরস্কার হিসেবে থাকছে একাধিক ফ্ল্যাট, গাড়ি, ইলেকট্রনিক্স পণ্য, ভীষণ এম্পোরিয়ামের গিফট ভাউচার সহ মোট 559টি পুরস্কার। ভীষণ এম্পোরিয়াম থেকে মাত্র 5,000 টাকার পণ্য কিনে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন ক্রেতারা। ড্রিম হোম সিজন 2 ক্যাম্পেইনটি চলবে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। প্রতি সপ্তাহে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম ও তুলে দেওয়া হবে পুরস্কার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সুদানের পশ্চিমাঞ্চলের মারা পাহাড় এলাকায় ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত 1000 মানুষের।
যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। সুদান লিবারেশন আর্মির বরাতে বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। গত রোববার পাহাড়ি এই অঞ্চলটিতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এতে এক পর্যায়ে ভূমিধসের ঘটনা ঘটে। এই ভূমিধসে একটি গ্রাম পুরো সমতলে পরিণত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। একজন ছাড়া মৃত্যু হয়েছে গ্রামের সব বাসিন্দার। এই অবস্থায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর কাছে উদ্ধার কাজ পরিচালনায় সহায়তার আহ্বান জানিয়েছে সুদানের লিবারেশন আর্মি। গত 2 বছর ধরে গৃহযুদ্ধ চলছে দেশটিতে। এতে প্রায় দেশটির অর্ধেকের বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছেন। ঘরহারা প্রায় লাখ লাখ মানুষ। আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি 1400 ছাড়িয়ে গেছে, আহত 3000-এর বেশি। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও চলছে উদ্ধার কাজ, তবে দুর্গম ও প্রত্যন্ত এলাকা হওয়ায় মরদেহ উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধ্বংস হওয়ায় খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে গ্রামবাসীর। এমন অবস্থায় জরুরি ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছে আফগানবাসী। দেশটিতে ত্রাণ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে চীন, ভারত, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। এরই মধ্যে সেখানে কম্বল, শুকনো খাবার পাঠানোর ব্যবস্থা নিয়েছে জাতিসংঘ। ভারতও 1000 তাঁবু পাঠিয়েছে কাবুলে। এর আগে কাবুলের ভারত মিশন থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় 15 টন খাবার পাঠানো হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় শনিবার প্রাণ গেছে অন্তত 78 ফিলিস্তিনির। এছাড়া খাবারের অভাবে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে আরও 13 জনের, যাদের মধ্যে 3 জন শিশুও রয়েছে। এ নিয়ে গাজায় দুর্ভিক্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 185 জনে। হামলায় হামাসের 2 শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব, যার মধ্যে রয়েছেন গাজার উত্তরাঞ্চলের হামাস কমান্ডার ও ডেপুটি কমান্ডার। এক বিবৃতিতে বিষয়টি জানায় আইডিএফ। ফিলিস্তিনিদের উৎখাতে গাজা শহরে এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি অভিযান। হামলা থেকে রক্ষা পেতে উপত্যকাটির দক্ষিণাঞ্চল থেকে অন্যত্র ছুটছেন লাখ লাখ ফিলিস্তিনি। এদিকে হামাসের হাতে বন্দীদের মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভে নেমেছেন ইহুদি। সে সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেন তারা। ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের আরেক দেশ বেলজিয়াম। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট। আসছে 9 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এসব দেশ। এছাড়া ইসরায়েলের ওপর 12টি নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানিয়েছে বেলজিয়াম। বন্ধ করা হবে ইসরায়েল থেকে পণ্য আমদানিও। গত বছরের এপ্রিলের হিসেব অনুযায়ী বিশ্বের 147টি দেশ এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। বেলজিয়ামের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইন্দোনেশিয়ার 2টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়েছে পুলিশ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীরা পুলিশের গুলিতে আহত হয়। মঙ্গলবার রাজধানীর জাকার্তা থেকে 140 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব বান্দুং এবং পাসুনদান বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে তারা ক্যাম্পাসে প্রবেশ করেনি। ক্যাম্পাসের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সরকারি ব্যয় ও রাজনৈতিক সংস্কারের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ হারান এক মোটরসাইকেল আরোহী। এতে আন্দোলন রূপ নেয় সহিংসতায়। গেল শুক্রবার শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 8 জন। সরকার উৎখাতের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আঘাত করলে এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরই মধ্যে ক্যারিবীয় অঞ্চলে 8টি যুদ্ধজাহাজে প্রায় 12,000 ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক হামলার হুমকি দিয়ে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ক্ষমতাসীন সরকারকে হটাতে চায় বলে অভিযোগ মাদুরোর। এরই মধ্যে মার্কিন হামলার আশঙ্কায় উপকূল ও সীমান্তে সেনা মোতায়েন করেছেন তিনি। এছাড়া সাধারণ মানুষকে আধা সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বর্তমানে মার্কিন নৌবাহিনীর 2টি এজিস গাইডেড মিসাইল ডেস্ট্রয়েড USS গ্রাভলি ও USS জেসন ডানহাম ক্যারিবিয়ান অঞ্চলে রয়েছে। একই সাথে USS স্যাম্পসন ডেস্ট্রয়ার এবং USS লেক এরি ক্রুজার ল্যাটিন আমেরিকার উপকূলীয় এলাকায় অবস্থান করছে। বার্তা সংস্থা AFP জানিয়েছে আগামী কয়েকদিনে সেখানে জাহাজ ও সৈন্য সংখ্যা
বাড়ানো হতে পারে। আন্তর্জাতিক বাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩,৫৫০ মার্কিন ডলারে। বাজার বিশ্লেষকদের মতে মার্কিন ডলারের মান কমে যাওয়া এবং চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ইঙ্গিতের ফলে বাড়ছে স্বর্ণের কদর। সোমবার মার্কিন ডলার সূচক 5 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যার ফলে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। নিরাপদ বিনিয়োগের আশায় মূল্যবান এই ধাতুর চাহিদা বেড়েছে। আগস্ট মাসে স্বর্ণের দাম বেড়েছে 5% বেশি। চোদ্দ বছর পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি করল যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া। গেল সোমবার 6 লাখ ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করেছে দেশটি। সিরিয়ার তার্তুস বন্দর থেকে বি সার্ভ এনার্জি কোম্পানির কাছে এই জ্বালানি তেল বিক্রি করে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। 2010 সালে প্রতিদিন 3,80,000 ব্যারেল তেল রপ্তানি করত সিরিয়া। এরপর গৃহযুদ্ধে দেশটির অর্থনীতি ভেঙে পড়ে, ভাঙে দেশটির জ্বালানি তেলের অবকাঠামো। গেল ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেয় আহমেদ আল শাবার সরকার। এরই মধ্যে বেশ কয়েকটি ক্ষেত্র থেকে তেল উত্তোলনে কাজ শুরু হয়েছে। এবার খেলার প্রসঙ্গ। আসন্ন বিসিবি নির্বাচনে নতুন মোড়। শুরুর দিকে অক্টোবরের বিসিবি নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি এড়িয়ে গেলেও আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সিলেটে মাঠ পরিদর্শন করার পর সংবাদ মাধ্যমে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরের ইলেকশন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। এনসিএল এর যতগুলো ক্রিকেটার আছে আমরা চেষ্টা করব সবাইকে অ্যান্টি কারাপশনের যে শুধু কোড অফ কন্ডাক্ট না, ডিটেল ওটা বাংলায় করে সবাইকে একটা ক্লাস নেওয়া হবে, তাদেরকে বোঝানো হবে, তাদেরকে একটা ফর্মে সই করতে হবে, তারপরে তারা খেলতে পারবে। আর নেক্সট স্টেপ যেটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের অক্টোবর থেকে 3rd ডিভিশন খেলা শুরু হচ্ছে। আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেড ফান্ডেড এনি ইভেন্ট, যেখানে যতগুলো ইভেন্ট হবে সকলকে আমরা অ্যান্টি কারাপশন লজ কন্ডাক্ট ভালো করে শেখাবো এবং সেখানে পরে তারা বুঝবে, সই করবে, তারপরে তাদেরকে খেলতে দেওয়া হবে। বিপিএলে ফিক্সিং ইস্যুতে তদন্ত প্রতিবেদন পুনরায় পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় ঠিক করবে বিসিবি, জানিয়েছেন বিসিবির সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম। বিপিএলে যারা ইনভেস্টিগেট করেছেন তাদের যেই রিপোর্ট এসছে সেটার উপরে তারা রিভিউ করবেন এবং বোর্ডকে জানাবে যে বোর্ডের করণীয় কী। এখানে অনেক লিগ্যাল ইস্যু থাকে, এ কারণেই যে কমিটিটা করা হয়েছে সেখানে লিগ্যাল সাইডের লোকজনের প্রাধান্য আছে। 4 সদস্যের একটা কমিটি করা হয়েছে এবং কারা কারা কী কী থাকবে সেখানে সেটা করা হয়েছে। সো বাইরের লোক এবং ভেতরের লোক 2 ধরনের লোক থাকবে। তবে এখানে মূল কাজটা হবে কিন্তু যারা আইন বিশেষজ্ঞ। আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত 65 টি-20 ম্যাচ খেলেছেন 35 বছর বয়সী স্টার্ক। সর্বশেষ তিনি খেলেছেন 2024 সালের টি-20 বিশ্বকাপে। 2021 টি-20 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন স্টার্ক। আন্তর্জাতিক টি-20তে তিনি শিকার করেছেন 79টি উইকেট, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2022 সালে 20 রানে 4 উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং। 2026 সালের মাঝামাঝি সময় থেকে টেস্ট ক্রিকেটে ব্যস্ত সময় কাটবে অস্ট্রেলিয়ার। আসন্ন টেস্ট সূচি ও 2027 ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতে এমন সিদ্ধান্ত স্টার্কের। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhontv।